এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে শেখাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের সামনে স্কুলটির শিক্ষক কর্মচারী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা কর্মবিরতির মাধ্যমে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবি জানান। একই সঙ্গে তারা জানান সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেন। এ সময় শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ জানান এ প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না। শিক্ষার্থীরা জানান শহরের স্কুলগুলো সরকারি, তাদের প্রতি মাসের বেতনও কম, কিন্তু আমরা গ্রামে বাস করি, আমাদের প্রত্যেকেরই পরিবার সবাই কৃষি নির্ভর, অনেকে আছেন একদমই নিম্নবিত্ত, অথচ আমাদের বেতন রাখা হয় 120 থেকে 150 টাকা। এ বিষয়ে শেখাটি স্কুলের ইংরেজি শিক্ষক SM রুবেলের কাছে জানতে চাইলে তিনি জানান, আসসালামু আলাইকুম, আমি SM রুবেল, শেখাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার 97% শিক্ষা প্রতিষ্ঠানই এমপিওভুক্ত। মাত্র 3% প্রতিষ্ঠান রয়েছে সরকারিকৃত, এবং এই যে শিক্ষা, দেশের এই শিক্ষাকে এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছি আমরা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা। তবে অত্যন্ত কষ্টের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে একজন এমপিওভুক্ত শিক্ষক এন্ট্রি লেভেলে মাত্র 12,500 টাকা দিয়ে তার বেতন ভাতা শুরু হয়, এবং এখানে আরও অসংখ্য বৈষম্য বিরাজমান। আপনারা সকলেই ওয়াকিবহাল আছেন যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এন্ট্রি লেভেলে একজন শিক্ষকের বেতন শুরু হয় মাত্র 12,500 টাকায়, কিন্তু এখানে অনেক বড় একটি স্কেল দেখানো হয়। এন্ট্রি লেভেলে একজন শিক্ষক 11তম স্কেলে শিক্ষকতার জীবন শুরু করেন। স্কেল বড় হলেও অসংখ্য বৈষম্য এখানে বিরাজমান, যে বৈষম্যগুলোর কারণে একজন শিক্ষকের বেতন একেবারেই রুট পর্যায়ে রয়েছে, অর্থাৎ 12,500 টাকায় তাদের বেতন ভাতা শুরু হয়। আপনারা জানলে আরও অবাক হবেন যে একজন শিক্ষক মাত্র 25% উৎসব ভাতা পেয়ে থাকে, যা এন্ট্রি লেভেলে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা মাত্র 3125 টাকা বোনাস পেয়ে থাকে। এই 3125 টাকা দিয়ে আদৌ কি কোনো শিক্ষক বা শিক্ষিকার পক্ষে দুইটি ঈদ উদযাপন করা সম্ভব হয়? এটি আমি সুশীল সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম। এছাড়াও আমাদের বাসা ভাড়া দেওয়া হয় ফিক্সড আকারে মাত্র 1000 টাকায়। আপনারা জেনে অবাক হবেন যে 1000 টাকা বাসা ভাড়া ধার্য করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদেরকে, আর এই 1000 টাকায় বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের যে বস্তি রয়েছে সে বস্তিতে গিয়েও কোনো বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়, এমনকি একটি মুরগির খুপড়ি তৈরি করাও সম্ভব নয় এই 1000 টাকা দিয়ে, অর্থাৎ একটি মুরগির খুপড়িও ভাড়া পাওয়া সম্ভব নয়। এছাড়াও আমরা শুধুমাত্র 500 টাকা আমাদের চিকিৎসা ভাতা বাবদ পেয়ে থাকি। আপনারা জানেন বর্তমানে একজন ডক্টরকে ভিজিট করতে হলে মিনিমাম তাকে 500-700 টাকা তাকে ভিজিটিং দিতে হয়। তো এই 500-700 টাকা দিয়ে আমরা নিজেদের ভিজিটিং দিব, নাকি আমাদের বাসায় থাকা আমাদের বৃদ্ধ বাবা মাকে ডাক্তার দেখাবো, নাকি আমাদের সন্তান সন্ততিদেরকে ডাক্তার দেখাবো? আমাদের ছেলে মেয়েদের কোনো শিক্ষা ভাতা দেওয়া হয় না। এটা তো বললাম শুধু শিক্ষকদের বৈষম্যের কথা, আসলে এই বৈষম্যের শিকার শুধুমাত্র শিক্ষক শিক্ষিকায় নয়, এই বৈষম্যের শিকার আমাদের পেছনে যে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারাও। আর এই শুধু কোমলমতি ছাত্রছাত্রীরাই নয়, এই বৈষম্যের শিকার এই কোমলমতি ছাত্রছাত্রীদের যে অভিভাবক বৃন্দ রয়েছেন তারাও। আপনারা জানেন যে একটি
সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা মাত্র 20 থেকে 25 টাকা মাসিক বেতন দিয়ে তারা পড়াশোনার সুযোগ পায়। কিন্তু আমাদের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানকার যে কোমলমতি ছাত্রছাত্রীরা রয়েছে, এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে 100 থেকে 150 টাকা মাসিক বেতন পরিশোধ করে তাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। যে 100-150 টাকা প্রতি মাসে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা ব্যয় করছে, সেই 100 থেকে 150 টাকা ব্যয় করে পুরো শিক্ষা বর্ষ পার করছে মাত্র 3% যে সরকারিকৃত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই যে বাড়তি চাপ আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর বর্তাচ্ছে, এ দায়ভার কার? এ দায়ভার অবশ্যই আমাদের বিবেকবান আমাদের এই সরকার এবং সরকারি যে অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে অবশ্যই নিতে হবে এবং এ দায় অবশ্যই তাদের উপরেই বর্তাবে। আমি এখানে আরও অসংখ্য সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো তুলে ধরলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু আমি কথা ওদিকে আর বাড়াচ্ছি না, দীর্ঘায়িত করছি না। এ সময় শিক্ষার্থীরা জানান, প্রতিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা 25 থেকে 20 টাকার মধ্যে বেতন দেয়। সেখানে আমাদের স্কুলে আমাদের বেতন দিতে হয় 115 থেকে 200 টাকার ভেতর, যেটা আমাদের মা বাবার জন্য খুবই কষ্টকর। তাই আমরা চাই আমাদের স্কুল সরকারি হোক এবং আমাদের বেতনটা কমিয়ে আনা হোক। মাসে যে বেতনটা দিই সেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরে সেই বেতনটা দিয়ে পড়ার সুযোগ পায়, আর সেখানে আমরা এক মাসে সেই বেতনটা দিচ্ছি। আমাদের বাবা মার কত কষ্ট হচ্ছে সেটা আমরা সবাই জানি। তাই আমরা চাই মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করার মাধ্যমে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ও শিক্ষকের বৈষম্য নিরসনের মাধ্যমে আমরা এই অধিকার ফিরে পেতে চাই। শহরের অভিভাবকের জীবনযাত্রার মান এবং বাবা মায়ের জীবনযাত্রার মান একই নয়। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে বৈষম্য রয়েছে, সে বৈষম্যের নিরসন চাই। আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাই না। শহরের ছেলেমেয়েরা ধনী, তবুও তারা সরকারি স্কুলে পড়ে, অথচ আমরা গরিব পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আমরা বেশি বেতন দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। দেশের সকল প্রাথমিক শিক্ষা পর্যায়ক্রমে জাতীয়করণ হয়েছে। গত বছরগুলোতে মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জাতীয় প্রেস ক্লাবে ব্যানার, পোস্টার নিয়ে তারা আন্দোলন করেছেন। যে যুক্তি দাঁড় করিয়ে তারা আন্দোলন করেছেন সেগুলোকে তারা ন্যায্য অধিকার হিসেবে মনে করেছেন। তাদের দাবির সাথে সহমত প্রকাশ করে শিক্ষাবিদ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। সবই ছিল পদত্যাগ করা প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির নাটক।